তাহলে আমরা শেয়ারিং এ চলে যাই। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বইটা আপনাদের এখনো আমি দিই নাই, এটা আজকে ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দিব। নতুন যে বইটা পড়াচ্ছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা কিছু ফার্স্ট চ্যাপ্টারে কিছু থিওরি পড়ছিলাম যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে ইকোনমিক্স এর কানেকশন কি, অ্যাকাউন্টিং এর কানেকশন কি, আর কিছু অর্গানাইজেশনের টাইপস পড়ছিলাম, পার্টনারশিপ, তারপরে কর্পোরেশন, এরপরে হলো ওই সোল প্রোপ্রাইটারশিপ, আর মতো বেসিক বেসিক কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। একটু দেখি কি কি আলোচনা করছিলাম। ফাইন্যান্স কাকে বলে পড়ছিলাম, তারপরে ফাইন্যান্স ভার্সেস ইকোনমিক্স এন্ড অ্যাকাউন্টিং, ফাইন্যান্স উইদিন এন অর্গানাইজেশন, তারপরে কর্পোরেট ফাইন্যান্স কাকে বলে, ক্যাপিটাল মার্কেটস কি, ইনভেস্টমেন্ট কি, এগুলো নিয়ে একটু পড়ছিলাম। তারপরে পড়ছিলাম ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, তার মানে প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন, এগুলো পড়ছিলাম। তারপরে আমরা আর তেমনটা কিছু পড়ি নাই। আমরা নেক্সট চ্যাপ্টারের যাচ্ছি। আমাদের এখান থেকে তো আসলে পুরো বই তো আর পড়া যাবে না। আমরা এই ফাইন্যান্সের সাথে বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের জানা দরকার, এগুলো একটু জানার চেষ্টা করবো আর কি। এই যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল মার্কেটস, আমরা তো অনেক মার্কেট দেখলাম, আবার ফাইন্যান্সিয়াল মার্কেটটা কি? তো ফাইন্যান্সিয়াল মার্কেটে যা হয় সাধারণত যেখান থেকে আমরা ক্যাপিটাল অ্যাকোয়ার করতে পারি, অথবা যেখানে আমরা ইনভেস্ট করতে পারি আমাদের সেভিংসটা, সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটস। তার মানে যেখানে আমরা ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবো, অথবা যেখান থেকে আমরা ক্যাপিটালটা কালেকশন করতে পারবো, আমাদের বিজনেসের জন্য, অথবা আমাদের যে সেভিংস গুলো আছে সেই সেভিংস গুলো আমরা এখানে যেখানে আমরা ইনভেস্ট করতে পারবো, সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটস। আর এই যেই অর্গানাইজেশন গুলো আমাদের ক্যাপিটাল গুলা কালেকশন করবে, আমাদের সেভিংস গুলা কালেকশন করবে এবং অন্যান্য অর্গানাইজেশন গুলাকে তারা লোন দিবে, সেগুলা হলো ইনস্টিটিউশনস। তাহলে আমরা আজকে যা দেখবো তা হলো কত ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এবং কোন কোন ইনস্টিটিউশন গুলো এইসব ফাইন্যান্সিয়াল মার্কেটে কেনাবেচা করে, মানি কেনাবেচা করে। তার মানে মানি কিভাবে কিনে? ধরেন আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখবো প্রতি বছর 5% ইন্টারেস্টে। তো এই টাকাটা বিভিন্ন ইনস্টিটিউশন আমার কাছ থেকে 1 কোটি টাকাটা নিবে। তাহলে আমি হলাম সেভার, আমার কাছে কিছু সেভিংস আছে, তার মানে আমি হলাম সেভার। তাহলে আমার টাকাটা যাবে কোথায়? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, ব্যাংকে হতে পারে, কিংবা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে হতে পারে, কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদের কাছে আমার টাকাটা যাবে। ওরা কি করে? এই টাকাটা আবার বিভিন্ন কোম্পানি তাদের বিজনেসের জন্য লোন নিবে, তাদের ক্যাপিটালের জন্য। তখন এই ইনস্টিটিউশন গুলোর মধ্যখানে এই টাকাটা আবার অন্যান্য বিজনেস কোম্পানিগুলোকে লোন আকারে দিবে। তো ওইখান থেকে তারা 11%, 12%, 10%, যার কাছ থেকে যেভাবে পায় সেভাবে ইন্টারেস্ট নিবে। তাহলে এই যে মধ্যখানে যে অর্গানাইজেশন গুলা, ব্যাংক কিংবা ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অথবা ইনভেস্টমেন্ট ব্যাংক অথবা অন্যান্য যে ক্রেডিট ইউনিয়নস আছে, এগুলা হলো সবগুলা হলো ইনস্টিটিউশন। এবং যে মার্কেটে সেটা হয় সেটাকে বলে ফাইন্যান্সিয়াল মার্কেট। আমরা একটু দেখি তাহলে ডিটেলস ভিতরে। দ্য ক্যাপিটাল অ্যাকুমুলেশন প্রসেস, আপনারা হয়তো দেখতেছেন এখানে যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন প্রসেস, বিজনেসের ক্যাপিটালটা কিভাবে ক্যাপিটাল অ্যালোকেশন প্রসেস, ক্যাপিটালটা কিভাবে অ্যালোকেট হয়। তার মানে একটা মানি আমার হাত থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যায়, অথবা কিভাবে একজন ইনভেস্টরের কাছে যায়, একজন বিজনেসম্যানের কাছে যায়, সেই অ্যালোকেশনের প্রসেসটা কি। এখানে ছোট্ট করে একটা এক্সাম্পল আপনারা দেখেন যে 3টা ওয়েতে টাকাগুলা সার্কুলেট হয়।
দেশের মানিগুলো সার্কুলেট হয় অথবা সেভিংস গুলা সার্কুলেট হয়, প্রথম যে আছে সেটাকে বলে ডাইরেক্ট ট্রান্সফারস। ডাইরেক্ট ট্রান্সফারে হলো ডান পাশে আছে সেভার্স। সেভার বলতে আমরা জেনারেল পিপল যারা, তাদের কিছু টাকা সেভ থাকে, সেই টাকাটা সরাসরি তারা বিজনেস অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলাতে ইনভেস্ট করে। কিভাবে ইনভেস্ট করে? বিজনেস অর্গানাইজেশনের স্টক কিনে অথবা বন্ডস কিনে। তাহলে প্রত্যেকটা বড়, বড় কোম্পানি তাদের ক্যাপিটাল কালেকশন এর জন্য তারা কিছু বন্ডস অথবা স্টক শেয়ার রেখে দেয়। সেই শেয়ারগুলা জেনারেল পিপল এর কাছে তারা বিক্রি করে। তো এগুলা সাধারণত কিছু কাগজ, একটা দলিল অথবা একটা পেপারস। আমি কিছু টাকা দিব, সে টাকার এগেইনস্ট এ তার কাছ থেকে একটা দলিল নিব এবং সেই দলিলে লেখা থাকবে যে মিস্টার এক্স আমার অর্গানাইজেশনে ৳১,০০,০০,০০০ বিনিয়োগ করছে এবং এই টাকাটা সে আসল সহ আগামী ১ বছর পরে সুদ সহ আসল সে ফেরত পাবে অথবা প্রফিট সহ আসল সে ফেরত পাবে। এটা হলো ডাইরেক্ট ট্রান্সফার। সরাসরি বিজনেস অর্গানাইজেশনের সাথে কার কানেকশন? আ ইনভেস্টর অথবা সেভার্স যারা আছে, জেনারেল পিপল যারা আছে তাদের কানেকশন। এটা হলো স্টকস এবং বন্ডস। ২ নম্বরে আছে যেটা সেটা হলো ইনডাইরেক্ট ট্রান্সফার থ্রু ইনভেস্টমেন্ট ব্যাংকার্স। এখানে মধ্যখানে একটা কিছু ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে। তাহলে সেভার্স যারা আছে তারা তাদের ডলারটা ১ম এ ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে দিবে। ইনভেস্টমেন্ট ব্যাংকের থেকে সেভার্সরা কি নিবে? সিকিউরিটি নিবে। তার মানে আমি যখন ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে আমার ৳১,০০,০০,০০০ টাকাটা দিব, এগেইনস্ট এ আমি তার কাছ থেকে একটা সিকিউরিটি নিব। সিকিউরিটি মানে আমি তার কাছে ৳১,০০,০০,০০০ রাখছি তার একটা প্রমাণ। এবং সে ৳১,০০,০০,০০০ টাকার এগেইনস্ট এ সে আমাকে প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ইন্টারেস্ট দিতে থাকবে। এটা হলো সেভার্স এর কাছ থেকে ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছে যাবে। ইনভেস্টমেন্ট ব্যাংকার তাকে কিছু সিকিউরিটি দিবে। এবং কিছু প্রমিস সহ কিছু আ একটা দলিল দিয়ে দিবে। তাহলে টাকাটা এখন কার কাছে আছে? ইনভেস্টমেন্ট ব্যাংকস গুলোর কাছে আছে। তারা কি করবে? বিজনেসের কাছে, বিজনেস বলতে কোম্পানি যারা আছে, বিজনেস যারা পরিচালনা করে, বিজনেসম্যানদের কাছে টাকাটা দিবে। বিনিময়ে বিজনেসম্যান গুলা তাদেরকে আরেকটা সিকিউরিটি দিবে। সেটা হলো যে ব্যাংকের কাছ থেকে যখন একটা বিজনেসম্যান লোন নিবে তখন টাকাটা সে পাবে, বিজনেসম্যান পাবে এবং বিজনেসম্যান তার এগ্রিমেন্টে সাইন করবে। এগ্রিমেন্টে কি থাকবে? প্রতি বছর অথবা ৫ বছরের জন্য টাকাটা দিল। এইটার ৫ বছরের জন্য প্রতি বছরে প্রতি বছরে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট সহ তাকে টাকাটা ফেরত দিতে হবে এবং সেই ৫ বছরে সেটা মাসিক কিস্তিতেও হতে পারে অথবা ভিন্ন কোনো টার্মে হতে পারে, সেটা ভিন্ন জিনিস। লোনের অনেক ধরনের প্রকারভেদ আছে। এরপরে আছে আরেকটা আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে ইনডাইরেক্ট ট্রান্সফারস টু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। স্যার ফাইন্যান্সিয়াল হ্যাঁ, বলেন। স্যার ইনভেস্টমেন্ট ব্যাংকস আর নরমাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি? ইনভেস্টমেন্ট ব্যাংক যারা আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক হলো যে গভর্নমেন্টের অনুমোদিত কিছু ব্যাংক যারা শুধুমাত্র কাদেরকে লোন দেয়? শুধুমাত্র বিজনেসম্যান গুলাকে লোন দেয়। শুধুমাত্র বিজনেসের জন্য লোন দেয়। ইন্ডাস্ট্রি গুলাতে লোন দেয়। আমাদেরকে লোন দেয় না। যেমন বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, সে ব্যাংকগুলো যেমন ধরেন আপনি এখন ব্র্যাক ব্যাংকে যান, আপনি চাইলে একটা লোন নিতে পারবেন। আপনি যদি আ সোশ্যাল ইসলামী ব্যাংকে যান, আপনি যদি আমাদের জেনারেল যে ব্যাংকগুলো আছে, সে ব্যাংকগুলোর কাছে যান, আপনিও লোন পাবেন। তারা আবার সাথে, সাথে কাকে লোন দিচ্ছে? বিজনেসম্যানদেরও লোন দিচ্ছে। আপনাকে হোম লোন দিচ্ছে, বিজনেসম্যান গুলাকে বিজনেস লোন দিচ্ছে, সিসি লোন দিচ্ছে। ঠিক আছে? অথবা আপনাকে কার লোন দিচ্ছে, সাথে, সাথে অন্যান্য বিজনেসম্যানদের গুলাকে সিসি লোন কিংবা বিজনেস লোন দিচ্ছে। ঠিক আছে? কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক যারা আছে তারা কখনোই জেনারেল পিপল দের লোন দেয় না। ইনভেস্টমেন্ট ব্যাংক যেগুলা আছে তারা কখনোই জেনারেল পিপল কে লোন দেয় না। তারা সবসময় লোন দিবে কাদেরকে? যারা বিজনেস পরিচালনা করে, যাদের ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রির সাথে যারা রিলেটেড তাদেরকে লোন দিবে। তারা জেনারেল পিপল কে কখনো লোন দেয় না। তবে আমাদের কনভেনশনাল ব্যাংক যেগুলো আছে, সচরাচর যে ব্যাংকগুলা যেগুলা আছে আমরা যেগুলা দেখি, সবগুলা কিন্তু জেনারেল পিপল দেরও লোন দেয়। জেনারেল পিপল দের কি লোন দেয়? তারা জেনারেল পিপল দের কার লোন দেয়? তারা জেনারেল পিপল দের গৃহঋণ দেয়। তার মানে হোম লোন দেয়। তারা জেনারেল পিপল এর এডুকেশনাল লোন দেয়। ঠিক আছে? এছাড়াও আরো বিভিন্ন পারপাসে তারা জেনারেল পিপল দের লোন দেয়। সাথে, সাথে তারা আবার কাদের লোন দেয়? বিজনেস অর্গানাইজেশন গুলাকেও লোন দেয়। সেজন্য এগুলো হলো কনভেনশনাল ব্যাংক অথবা রেগুলার ব্যাংক। কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক যারা আছে তারা কখনো হোম লোন দিবে না। তারা কখনো কার লোন দিবে না। তারা কখনো এডুকেশন লোন দিবে না। তারা শুধু লোন দিবে একটা পারপাস, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর জন্য। প্রত্যেকটা দেশেই ইনভেস্টমেন্ট ব্যাংক আছে। এবং গভর্নমেন্ট অনুমোদিত এবং গভর্নমেন্টের ২-১ টা ইনভেস্টমেন্ট ব্যাংক আছে। আমাদের দেশে ইনভেস্টমেন্ট কর্পোরেশন আছে।
যে এরা হলো ইনভেস্টমেন্ট ব্যাংক। আর ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যেগুলা বলছি সেগুলোর মধ্যে কি থাকবে? জেনারেল ব্যাংক গুলা থাকবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, লিজিং কোম্পানি তারা থাকবে, তারপরে আপনার এনজিও গুলা থাকবে, এরপরে আপনার এই ইন্সুরেন্স কোম্পানি গুলা থাকবে, এরপরে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো থাকবে। এগুলো হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তাহলে আপনি আপনার সেভিংসটা দিবেন ১ম এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিতে। যেমন আপনি একটা ইন্সুরেন্স করতেছেন। ইন্সুরেন্স আছে কারো? কিংবা কেউ কি জানেন ইন্সুরেন্স সম্পর্কে? যে আমরা যে ১০ বছর, ১৮ বছর, ১৬ বছর, ৬ বছরের জন্য ইন্সুরেন্স করি। আপনার টাকাটা আপনি প্রতি ৬ মাস পর একটা নির্দিষ্ট টাকা ইন্সুরেন্স কোম্পানিকে দেন। তাহলে ইন্সুরেন্স কোম্পানি এই টাকাটা কি করে? আপনাকে তো ১৮ বছর পরে আপনাকে অনেক প্রফিট দিয়ে সে কি করবে? টাকাটা আপনাকে ফেরত দিবে। অথবা টাকাটা খাটায়। তারা টাকাটা খাটায়। কোথায় কাটায়? ওই বিজনেসম্যান গুলাকে, বিজনেস অর্গানাইজেশন গুলাকে তারা টাকাটা আবার লোন আকারে দিয়ে দেয়। ওইখান থেকে তারা একটা বিশাল অ্যামাউন্টের ইন্টারেস্ট নেয়। সেই ইন্টারেস্টটা দিয়ে আবার আপনার প্রফিটটা দেয়। মধ্যখানে তার কিছু লাভ। সেজন্য এদেরকে বলা হচ্ছে কি? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। এখন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনি যে টাকাটা সেভ করেন, ফিক্সড ডিপোজিট করেন অথবা এই অন্যান্য সেভিংস করেন, এই যে টাকাটা আপনার রয়ে যায়, এই টাকাটা কই যায়? এই টাকাটা তারা আবার বিভিন্ন অর্গানাইজেশনে লোন দেয়। ওইখান থেকে যে প্রফিটটা পায় সেটা আবার সেখান থেকে কিছু অংশ আপনি পান ইন্টারেস্ট আকারে। ঠিক আছে? এই হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তো আপনি টাকাটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি দিবেন। ইন্টারমিডিয়ারি আপনাকে কি দিবে? একটা সিকিউরিটিজ দিবে। সিকিউরিটিজ মানে কি? তার এগ্রিমেন্ট। আপনার কাছে আপনি যে তার কাছে টাকা জমা রাখছেন, তার একটা এগ্রিমেন্ট সে আপনাকে দিবে। এটা আপনার কাছেও থাকবে, তার কাছেও থাকবে। এরপরে আপনি আবার টাকাটা সে আবার টাকাটা বিজনেসম্যানকে দিবে। বিজনেসম্যান আবার টাকাটা একটা সিকিউরিটি তাকে দিবে। ইন্টারমিডিয়ারিকে দিবে। এইভাবেই ক্যাপিটাল গুলা সাধারণত কি হতে থাকে? ফর্মুলেট হতে থাকে, ঘুরতে থাকে। মানে মূলত হলো টাকাগুলা কার? মূলত সব টাকাই হলো আপনার জেনারেল পিপলের। এই যে এতগুলা বিজনেস অর্গানাইজেশন ১০০ কোটি টাকা, ২০০ কোটি টাকা, ১০০০ কোটি টাকা, ২০০০ কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে। আসলে টাকাটা কার? আসলে টাকাটা হলো জেনারেল পিপলের। অথবা সেই বিজনেস অর্গানাইজেশন গুলার টাকা যারা তাদের এখানে টাকাটা জমা রাখে। অথবা আমার যে টাকাটা আমি যে প্রতি মাসে সেলারি থেকে সেভ করে ৳২,০০০ ৳৩,০০০ ফিক্সড ডিপোজিট করি অথবা সেভিংস করি কিংবা আ অ অন্যান্য যে আ টার্ম ডিপোজিট গুলা করি, এই ডিপোজিট গুলার টাকা তো ব্যাংক থেকে আমি ৫ বছরের আগে নিব না অথবা ১০ বছরের আগে ভাঙবো না। তাহলে এই টাকাটা ব্যাংকে পড়ে থাকে। সেই টাকাটাই তারা অন্য জায়গায় ইনভেস্ট করে। ব্যাংক দেখবেন কিছুদিন ব্যাংক যখন দেখবে তার কাছে প্রচুর পরিমাণে কি হয়ে গেছে? ডিপোজিট হয়ে গেছে। এই ডিপোজিটের এগেইনস্ট এ তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তখন কিন্তু ব্যাংক আপনাকে লোন দেওয়ার জন্য ডাকবে। আপনাকে বলবে, "লোন নেন না ভাই, লোন নেন না।" আবার ব্যাংক যখন দেখবে যে তার কাছে ডিপোজিট নেই, লোন বেশি হয়ে গেছে, তখন সে আপনার কাছে আসবে কিসের জন্য? "ভাই ডিপোজিট করেন, আমাদের ব্যাংকে টাকা জমা রাখেন। ভালো ইন্টারেস্ট দিব আপনাকে।" এই ধরনের অফার গুলা দিতে থাকে। এগুলা হলো ব্যাংকের কাজ। এরপরে আমরা একটু দেখি কি আছে? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো একটু দেখে নিই। যে ফাইন্যান্সিয়াল মার্কেট কয় ধরনের? টাইপস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। মার্কেট গুলা দেখি। টাইপস অফ মার্কেট একটা হলো ফিজিক্যাল অ্যাসেটস মার্কেট ভার্সাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট মার্কেট। প্রথমটা হলো ফিজিক্যাল অ্যাসেট মার্কেট ভার্সাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট মার্কেট। তাহলে ফিজিক্যাল অ্যাসেট কোনগুলা? যেখান থেকে আমরা ডাল, চাল, তেল, লবণ, টেনজিবল আইটেম গুলা অথবা রিয়েল অ্যাসেট গুলা কিনি। এগুলো হলো ফিজিক্যাল অ্যাসেট মার্কেট। আবার ফাইন্যান্সিয়াল অ্যাসেট মার্কেট হলো যেখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলা কিনি অথবা ফাইন্যান্স করার মতো যে টুলস গুলা আছে সেই টুলস গুলা কিনি। যেমন ধরেন আপনি যেখান থেকে শেয়ার কিনবেন, এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। মানে স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। যেখান থেকে আপনি বন্ড গুলা কিনবেন, স্টক এক্সচেঞ্জ থেকে কিনবেন, নোটস গুলা কিনবেন অথবা যেসব কোম্পানি থেকে আপনি মর্টগেজ লোন নিবেন, এই সবগুলো হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে ২ টা জিনিস পাইলাম। একটা হলো ফিজিক্যাল অ্যাসেট মার্কেট, একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। আরেক ধরনের মার্কেট দেখতেছি, দেখেন স্পট মার্কেট ভার্সাস ফিউচার মার্কেট। স্পট মার্কেট যেটা, সেটা হলো যেখান থেকে আপনি এখন যাবেন অথবা ১ সপ্তাহের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে আসবে। অথবা এখন কিনবেন, টাকা দিবেন, পেমেন্ট করবেন, সাথে, সাথে প্রোডাক্টটা আপনার হাতে চলে আসবে। এটাকে বলে স্পট মার্কেট। অথবা আজকে না হয় কালকে সর্বোচ্চ ১ সপ্তাহ। এই ১ সপ্তাহের বাইরে কখনোই যায় না। এই ধরনের মার্কেটটাকে বলা হয় স্পট মার্কেট। সাথে, সাথে আপনি প্রোডাক্টটার ওনারশিপ আপনার হয়ে যাবে।
টাকা দেওয়ার সাথে সাথে প্রোডাক্টের ওনারশিপ আপনার হয়ে যাবে, এটা হলো স্পট মার্কেট। আর ফিউচার মার্কেট, টুডে টু বাই অর সেল অ্যান অ্যাসেট এট সাম ফিউচার ডেট। আপনি প্রমিস করছেন আগামী এক বছর পরে প্রোডাক্টটা আপনাকে কি করব, সেল করব, আগামী 1 বছর পরে আপনি প্রোডাক্টটা কিনবেন, এই ধরনের একটা প্রমিস বায়ার এবং সেলারের মধ্যে হয়ে গেছে, এটাকে বলে ফিউচার মার্কেট। এইটা সচরাচর হয় কখন দেখেন, কৃষকরা যখন আগে থেকে ইন্টারমিডিয়ারিজ যারা আছে তাদেরকে যখন বাগান, যেমন আমের বাগান, ইন্টারমিডিয়ারি যারা আছে, আড়তদার যারা আছে, তারা কিন্তু বছরের শুরুতেই গিয়ে আমের চাষীদের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে আপনার বাগানে যত আম, সবগুলো আম আপনি আমাকে কি করবেন, সেল করবেন, বিনিময়ে একটা নির্দিষ্ট বায়নানামা তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই হলো ফিউচার মার্কেট। কারণ দেখেন 6 মাস পরে আমটা হবে, পাকবে, তখন কিন্তু সে আমটা বায়ার এসে কিনে নিয়ে যাবে, আর সেলার এটার প্রমিসটা করে রাখছে কখন, 6 মাস আগে, বিনিময়ে সে কিছু অগ্রিম নিছে, এটাকে বলে ফিউচার মার্কেট। আরেকটা আছে মানি মার্কেট ভার্সেস ক্যাপিটাল মার্কেট। এখানে আবার মানি আর ক্যাপিটাল এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন। মানি বলতে যেটা আপনার মানি ব্যাগে যে টাকাটা আছে, মানি ব্যাগে যে টাকাটা আছে, আর আপনি 10 বছরের জন্য একটা টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, 10 বছর পরে টাকাটা কি হবে, ম্যাচিউর হবে। আপনি আপনার 1 লাখ টাকা আপনার বর্তমানে হাতে আছে কিংবা আপনার লকারে আছে বাসার, আর 1 লাখ টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, 10 বছর পরে সেই টাকাটা কি করবেন, তুলবেন ব্যাংক থেকে, যেখানে আপনাকে 10 বছর পরে সেটা কি করে দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে। আর আপনার হাতে যে লকারে টাকাটা আছে, সেই লকারের টাকাটা আপনি কি করতেছেন, খরচ করতেছেন। তাহলে যে টাকাটা আপনার লকারে আছে সেটা হলো মানি। আর ক্যাপিটাল কোনটা, যেটা আপনি কি করে রাখছেন, জমা করে রাখছেন। তাহলে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটের মূল পার্থক্যটা হলো, একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম। যেসব সোর্স থেকে আপনি শর্ট টার্ম লোন নিবেন, যেসব সোর্স থেকে আপনি শর্ট টার্ম টাকা নিতে পারবেন, ক্যাপিটাল কালেকশন করতে পারবেন, এবং যেসব সোর্সের থেকে ক্যাপিটাল কালেকশন করার পরে টাকাটা নির্দিষ্ট দ্রুত সময়ে পে করে দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে, ওই সব সোর্সকে বলা হয় মানি মার্কেট। যেসব সোর্স থেকে আপনি টাকা কালেকশন করে অল্প সময়ের মধ্যে আবার সেটা ব্যাক করে দিতে হয়, সেটা হলো মানি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেট হলো যেখান থেকে আপনি দীর্ঘমেয়াদে ঋণ পাবেন, দীর্ঘমেয়াদে একটা টাকা নেওয়ার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ক্যাপিটাল হিসেবে কালেকশন করার পরে সেটা পেমেন্ট করার পিরিয়ডটা হবে দীর্ঘমেয়াদী, লং টার্ম, এটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। দেখেন কি বলে, মানি মার্কেট ভার্সেস ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটস আর দ্য মার্কেটস ফর শর্ট টার্ম হাইলি লিকুইড ডেট সিকিউরিটিস। হাইলি লিকুইড, যেটাকে সহজে কি করা যায়, ভাঙা যায়, যেই সব টুলসকে, ইনস্ট্রুমেন্টকে সহজে ভেঙে ফেলা যায়। যেমন ধরেন আপনার প্রাইস বন্ড আছে না, অনেকেই তো প্রাইস বন্ড আপনারা কালেকশন করেন কিংবা জমান, অনেকে প্রাইস বন্ড গিফট হিসেবে দেয়, এবং প্রাইস বন্ডের আবার 6 মাস পর লটারি হয়, 6 মাস না 4 মাস পর লটারি হয়, এবং সেই লটারিতে এটা প্রায় 100টা 200টা প্রাইজ থাকে আর কি। প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা যদি আপনারটা লটারিতে উঠে। তো প্রাইস বন্ড হলো আপনার টাকা না, প্রাইস বন্ড দিয়ে আপনি দোকানদারের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, যদি দোকানদার এগ্রি না করে, প্রাইস বন্ডটা নিতে এগ্রি না করে। কিন্তু টাকা দিয়ে আপনি নিতে পারবেন, দোকানদারকে অবশ্যই এগ্রি করতে হবে। কিন্তু প্রাইস বন্ড দিয়ে আপনি কি করতে পারবেন না, টাকাটা কোনো কিছু কিনতে পারবেন না। তবে প্রাইস বন্ডটা আপনি চাইলে সহজেই ব্যাংকে গিয়ে কি করে নিতে পারবেন, ভাঙাইতে পারবেন। তার মানে ক্যাশ টাকা আবার প্রাইস বন্ডের মধ্যে পার্থক্য শুধু একটাই, ক্যাশ টাকা দিয়ে আপনি এই মুহূর্তে লেনদেন করতে পারবেন, প্রাইস বন্ডটাকে কি করতে হবে, টাকায় কনভার্ট করতে হবে। এইটা হলো শর্ট টার্ম ডেট, শর্ট টার্ম সিকিউরিটি। এই ধরনের মার্কেট গুলো হলো আপনার, এই ধরনের টুলস গুলো হলো মানি মার্কেটের টুলস। তার মানে বাংলাদেশ ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক যে প্রাইস বন্ড ছাড়ে, প্রাইস বন্ড গুলো কেন ছাড়ে, বাংলাদেশ ব্যাংকের টাকার দরকার, বাংলাদেশ ব্যাংকের যখন টাকার দরকার হয়, এই টাকাটা সে কোথা থেকে কালেকশন করবে, জেনারেল পিপল থেকে কালেকশন করবে। তখন জেনারেল পিপলকে সে কি করে, প্রাইস বন্ড গুলো অফার করে যে আপনারা আমাদের প্রাইস বন্ড নেন, প্রতি 4 মাস পর আপনাদেরকে আমরা লটারিতে প্রাইস বন্ডের এগেইনস্টে পুরস্কার দেব। তখন সাধারণ পিপল যারা আছে তাদের সেভিংস যেগুলো আছে, সেই সেভিংস গুলা দিয়ে তারা প্রাইস বন্ড গুলা কিনে রাখে। তো প্রাইস বন্ড গুলা কিনে রাখলে মানুষের সেভিংসটা কার হাতে চলে যায়, বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যায়। মানুষের কাছে কিছু কি থাকে, টাকার মতো কিছু পেপার থাকে, সেই পেপারটা হলো কি, প্রাইস বন্ড।
এবং এই প্রাইস বন্ডটা চাইলে মানুষ সহজেই কি করতে পারে, ভাঙে ফেলতে পারে। তাহলে বাংলাদেশ ব্যাংক টাকা কালেকশন করতেছে কার কাছ থেকে? জেনারেল পিপলের কাছ থেকে। কিসের মাধ্যমে? প্রাইস বন্ডের মাধ্যমে। এই যে প্রাইস বন্ড সেল করাটা হলো মানি মার্কেট, এটা একটা মানি মার্কেট। আবার ক্যাপিটাল মার্কেট কি বলে দেখেন, ক্যাপিটাল মার্কেটস আর দ্য মার্কেটস ফর ইন্টারমিডিয়েট অর লং টার্ম ডেট অর কর্পোরেট স্টকস। 5 বছর 10 বছরের জন্য, যেটা 1 to 10 ইয়ার্স, সাধারণত লং টার্ম বলতে 1 to 10 ইয়ার্স বলতেছে আর কি। 1 ইয়ারটা হলো ইন্টারমিডিয়ারি, short term generally less than 1 year, intermediary term means 1 to 10 years, and long term means more than 10 years. তার মানে 1 বছরের নিচে হলে সেটা হলো শর্ট টার্ম, 1 বছরের উপরে এবং 10 বছরের নিচে হলে ইন্টারমিডিয়েট টার্মস, আর 10 বছরের উপরে হলে সেটা লং টার্মস। আপনি যদি যেসব ইনস্টিটিউশন থেকে, যেমন ইনভেস্টমেন্ট ব্যাংক যেগুলো আছে সেগুলো সাধারণত লং টার্ম লোন দেয়, শর্ট টার্ম লোন তারা দেয় না। তারা 10 বছরের কিংবা 8-9 বছরের, 10 বছরের নিচে কখনো লোনের ডিউরেশন হয় না এবং তাদের লোনের পরিমাণটা অনেক বেশি হয়। এই হলো আপনার ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট। আপনাদের এগুলা থিওরিটিক্যাল কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি মার্কেট ভার্সেস সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট ভার্সেস, হ্যাঁ ওই বলেন। যে আইপিডিসি, আইডিএলসি এগুলো কি ইনভেস্টমেন্ট ব্যাংক নাকি না না নরমাল? না না, এগুলো ইনভেস্টমেন্ট না, এগুলো হলো ইন্টারমিডিয়ারিজ। আচ্ছা আচ্ছা। এগুলা ইন্টারমিডিয়ারিজ, কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক একেবারে স্পেসিফাইড ব্যাংক। এগুলাকে আপনার স্পেশাল ব্যাংক বলে আর কি, গভর্নমেন্ট এগুলাকে স্পেশাল ব্যাংক নামে। যেমন আমাদের দেশে দেখেন কৃষি ব্যাংক আছে না, কৃষি জি ব্যাংক। স্যার। তারপরে আছে আপনার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। দুইটা ব্যাংক পেলাম। আরেকটা আছে আপনার আহ আহ যেমন ধরেন আনসার বিডিবি ব্যাংক। এখন বর্তমানে আরেকটা আসতেছে পুলিশ ব্যাংক। আর এরপরে আপনার আছে ইয়া প্রবাসী উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকগুলো হলো আপনার স্পেশালাইজড ব্যাংক। এই স্পেশালাইজড ব্যাংকগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাংকও একটা স্পেশালাইজড ব্যাংক। আর বাকি যেগুলো আছে সবগুলা হলো কনভেনশনাল ব্যাংক বলে অথবা জেনারেল ব্যাংক বলে আর কি। প্রাইভেট ইনভেস্টমেন্ট ব্যাংক নাই বাংলাদেশে? প্রাইভেট ইনভেস্টমেন্ট ব্যাংক নাই, তবে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিছু সংস্থা আছে, কিছু প্রাইভেট আছে। তবে ইনভেস্টমেন্ট ব্যাংকটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয় অথবা বাংলাদেশের সরকারি আছে। যেমন ধরুন আপনি এরপরে আছে আপনার প্রাইমারি মার্কেটস ভার্সেস সেকেন্ডারি মার্কেটস। প্রাইমারি মার্কেটস বলতে আইপিও নাম শুনছেন? আইপিও, যদি শেয়ারের বিজনেস করে কেউ, আইপিও ইনিশিয়াল পাবলিক জি অফারিং স্যার, বলে। অফারিং। জি স্যার। ইনিশিয়াল পাবলিক অফারিং, একটা কোম্পানি যখন শেয়ার যখন মনে ছাড়ে করে, হ্যাঁ, ফার্স্ট। একটা কোম্পানি যখন মনে করে যে তার কিছু ক্যাপিটাল দরকার, তখন এই ক্যাপিটালটা সে কিভাবে কালেকশন করবে? সে চাচ্ছে না যে লোন নিবে, সে লোন নিতে চাচ্ছে না অথবা লোন নিতে পারছে না, তার লোন করার মতো ক্যাপাসিটি নাই। তখন সে কি করবে? তার ওনারশিপের কিছু অংশ জেনারেল পিপলের কাছে দিয়ে দিবে। এবং এই যে জেনারেল পিপলের কাছে দিয়ে দেওয়ার জন্য প্রথম যে স্টেপ, সেটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিংস। সেটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিংস। এবং সেই ইনিশিয়াল পাবলিক অফারিংস এর টাই হলো আপনার প্রাইমারি মার্কেটস। মানে আপনি যখন কোনো একটা কোম্পানির শেয়ার ছাড়ার ইনিশিয়াল পার্টটা যখন আপনি কিনবেন, সেটাকে বলে প্রাইমারি মার্কেটস। আবার সেকেন্ডারি মার্কেট হলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আপনি যেটা কিনবেন, সেটা হলো সেকেন্ডারি মার্কেট। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যেটা কিনবেন সেটা হলো সেকেন্ডারি মার্কেট।
এক্সচেঞ্জ থেকে যখন কোনো শেয়ার কিনি সেটাই হলো সেকেন্ডারি মার্কেট। তো আপনি চাইলে প্রাইমারি মার্কেট থেকেও শেয়ার কিনতে পারেন, সেকেন্ডারি মার্কেট থেকেও শেয়ার কিনতে পারেন। প্রাইমারি মার্কেট থেকে যখন কিনবেন সেটা হলো আইপিও, আর সেকেন্ডারি মার্কেট যখন কিনবেন তখন সেটা হলো আপনার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যখন শেয়ারের দাম বাড়ে কমে তখন যে শেয়ারটা কিনেন সেটা হলো সেকেন্ডারি মার্কেট। আবার আছে প্রাইভেট মার্কেটস ভার্সেস পাবলিক মার্কেট। যখন প্রাইভেট মার্কেট হলো যখন একটা কোম্পানি যখন একটা কোম্পানির সাথে যখন ফাইন্যান্সিয়াল লেনদেন করবে সেটা হলো প্রাইভেট মার্কেট। পাবলিক মার্কেট হলো যেমন ব্যাংক লোন, প্রাইভেট ডেপ্ট অথবা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যখন আপনি কোনো কিছু কিনবেন সেটা হলো পাবলিক মার্কেট। আর তেমনটা কিছু নাই। আপনারা এখান থেকে কোনটা পড়বেন আমি বলে দিই। আপনারা এখান থেকে স্পট মার্কেট, মানি মার্কেট আর প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি মার্কেট, এই তিনটা মার্কেট আপনারা একটু দেখে নেবেন। স্পট মার্কেট ভার্সেস ফিউচার মার্কেটস, মানি মার্কেটস ভার্সেস ক্যাপিটাল মার্কেটস, প্রাইমারি মার্কেটস ভার্সেস সেকেন্ডারি মার্কেটস, এই তিনটা টাইপ আপনারা ভালো করে দেখে নেবেন। ফ্রেন্ডস দেখার দরকার নাই, এখানে একটু জিনিস দেখেন। এখানে এরা কি করছে, ইউএস এর উপর ইউএস এর জন্য কিছু জিনিস দিয়ে দিয়েছে, যেমন ট্রেজারি বিলস, মর্গেজের জন্য সাধারণত কত ইয়ার হয়, যেমন আপনারা দেখতেছেন কিনা দেখি, মর্গেজ দেখছেন? আমরা করছি না মর্গেজ, ইয়াতে কি মনে আসে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা করতাম তখন মর্গেজ নামে একটা শব্দ আমাদের হাতে ছিল না অঙ্ক করার সময়, মর্গেজ লোন। এই মর্গেজটা কিরকম দেখেন, হ্যাঁ বন্ধক। এই যে মর্গেজটা কোন মার্কেটের অংশ? ক্যাপিটাল মার্কেটের অংশ। দেখছেন মার্কেট হলো কি ক্যাপিটাল। তাহলে মেজর পার্টিসিপেন্টস কারা? লোনস টু ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস সিকিউরড বাই রিয়েল এস্টেট ব্রট বাই ব্যাংকস এন্ড আদার ইনস্টিটিউশন। আপনি একটা লোন নিবেন, একটা ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস লোন নিবে, সিকিউরিটি হিসেবে কি দিবে? রিয়েল এস্টেট। তার মানে একটা জায়গার অথবা একটা বিল্ডিং এর কি দিতে হবে? দলিল আপনাকে দিতে হবে, তার এগেইনস্টে আপনি কি নিবেন। রিস্ক কি রকম? Risk is variable, risk is high in the case of subprime loans. এই রিস্কটা অনেক হাই, যদি আপনি ঠিকমতো লোনটা পে করতে না পারেন তাহলে আপনার মর্গেজটা চলে যেতে পারে। কতদিনের ম্যাচুরিটি হয়? সাধারণত 30 বছর পর্যন্ত মর্গেজ লোন কি করা যায়? 30 বছর পর্যন্ত মর্গেজ লোন নেওয়া যায়। তার মানে আপনি একটা জায়গা বন্ধক রেখে 30 বছর পর্যন্ত কি নিতে পারবেন? লোন নিতে পারবেন। ইন্টারেস্ট রেট কি রকম? 5.14%, 1.14% adjustable 5 years rate আর 5.62% 30 year fixed rate। তার মানে 5 বছরের জন্য হলে 5.14% হয়, যেটা অ্যাডজাস্টেবল, মানে একটু কম বেশি হতে পারে। আর 30 ইয়ার্স এর জন্য যদি নেন তাহলে 5.62%। আমরা এখন একটা মানি মার্কেটের টুল দেখি। ট্রেজারি বিল এটা আমাদের এখানে আমাদেরও ট্রেজারি বিল আছে, এগুলোর সাথে আপনারা পরিচিত হবেন না কারণ আপনাদের সাথে লাইফের সাথে সেটা তেমনটা মিল নাই। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ডিলার কমার্শিয়াল পেপার, নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিটস, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। এই যেটা মানি মার্কেট মিউচুয়াল ফান্ডস, মিউচুয়াল ফান্ডস হলো যে কিছু সমন্বিত কিছু জমা আর কি, যেমন ধরেন কিছু সমিতি আছে না, কি সমিতিরা সবাই মিলে যে টাকাটা জমা করে সেটা হলো মিউচুয়াল ফান্ডস। সেই মিউচুয়াল ফান্ডটা হলো মানি মার্কেট। এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি কি করতে পারেন? মিউচুয়াল ফান্ড থেকেও আপনি ক্যাপিটাল কালেকশন করতে পারেন। তার মানে যারা মিউচুয়াল ফান্ড করে, বিভিন্ন ধরনের সমিতি, বিভিন্ন ধরনের কোঅপারেশন যারা আছে, কোঅপারেটিভ যাদের আছে, তারা সবাই মিলে যে টাকাটা সেভ করে সেই সেভিংস থেকে আপনি কি নিতে পারেন? চাইলে লোন নিতে পারেন। এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে আপনাদের, লিজও আছে, প্রেফার্ড স্টক আছে, কর্পোরেট বন্ডস আছে, এই সবগুলো হলো মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের অংশ। মানে সবচেয়ে বাম পাশে যেগুলো আছে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলা থেকে আপনি কি নিতে পারেন? আপনি আপনার ক্যাপিটালটা কালেকশন করে নিতে পারেন।
যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা কি, আমরা প্রথমে দেখলাম যে মার্কেট গুলা দেখলাম আপনার ফিজিক্যাল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপরে দেখলাম স্পট মার্কেট, ফিউচার মার্কেট, এরপরে দেখলাম প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, এরপরে দেখলাম মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। তো এখন দেখি ইনস্টিটিউশন গুলা কি, কারা কারা আমাদেরকে এই মার্কেটে কারা কারা সাধারণত লেনদেন করে, তার মানে এই মার্কেটের রিয়েল ফার্ম কোনগুলা। যেমন প্রথমটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংক। Traditionally helps companies raise capital. They help corporation design securities with features that are currently attractive to investors. Buy these securities from the corporation, resell them to savers. মানে ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ হলো কর্পোরেশনের কাছে লোন দিয়ে তাদের কাছ থেকে সিকিউরিটি গুলা নিয়ে এই টাকাটা কাদেরকে সেভার্সদেরকে সেই সিকিউরিটিটা সেল করা। মানে এটা প্রসেসটা ভিন্ন। আমি মূলত যেটা বলতেছি সেটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ হলো লং টার্মে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলা ইয়াকে সেল করা, কোম্পানিগুলোকে সেল করা, যাতে করে কোম্পানিগুলো এদের কাছ থেকে লোন নিতে পারে। এরপর আছে কমার্শিয়াল ব্যাংক। আমরা যে জেনারেল যে ব্যাংকগুলো দেখি, যে বিভিন্ন ধরনের আমাদের দেশের যে যতগুলা ব্যাংক আছে তার মধ্যে বেশিরভাগই হলো কমার্শিয়াল ব্যাংক। স্পেশালাইজড ব্যাংক আছে 5টা নাকি 6টা। তাহলে এই কমার্শিয়াল ব্যাংকগুলা হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ হিসেবে কাজ করে, যারা আপনার লং টার্ম লোনও দেয়, শর্ট টার্ম লোনও দেয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কমার্শিয়াল ব্যাংকগুলো মানি মার্কেটের কাজ করে। কমার্শিয়াল ব্যাংকগুলা বেশিরভাগ ক্ষেত্রে মানি মার্কেটে কাজ করে, ক্যাপিটাল মার্কেটে তারা তেমনটা কাজ করে না। লং টার্ম 30 বছরের লোন সচরাচর তারা দেয় না। এরপর আসে ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশন। ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশন হলো ফাইন্যান্সিয়াল, আমাদের দেশে যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলো আছে, ফাইন্যান্স রিলেটেড কোম্পানি গুলো আছে, যেমন লিজিং ফার্ম কিংবা অন্যান্য যে ফার্ম গুলো আছে সেই ফার্ম গুলা। এরা হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশন, যারা ব্যাংক ছাড়া, ব্যাংক না, তবে যাদের কাজ হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া। যেমন ওই যে আইডিএলসি, লঙ্কা বাংলা, এরা হলো ব্যাংক না। আইডিএলসি, লঙ্কা বাংলা এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো কিন্তু ব্যাংক না, তবে তাদের কাজগুলা হলো ডিপোজিট কালেকশন করে লোন দেওয়া। এরপর আছে ক্রেডিট ইউনিয়নস। ক্রেডিট ইউনিয়নস হলো যারা ধার দেয়। যেমন বিভিন্ন 10-5 জন শিল্পপতি মিলে তাদের হাতে প্রচুর পরিমাণ টাকা আছে, অথবা হলো কি 10 জন গভর্নমেন্ট কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়ি 10 জন একসাথে রিটায়ার করলো। তারা বললো যে আমাদের যতগুলো রিটায়ারমেন্টের প্রত্যেকের যে টাকাগুলো থাকবে সেই সবগুলো টাকা আমরা একসাথে কি করব, একসাথে করে এখান থেকে আমরা মানুষকে ঋণ দিব। এগুলাকে বলে ক্রেডিট ইউনিয়ন। মানুষ তাদের ক্যাপিটাল গুলাকে, তাদের সেভিংস গুলাকে একত্রিত করে এবং অন্যান্য মানুষগুলোকে তারা কি দেয়, অথবা বিজনেস অর্গানাইজেশন গুলোকে তারা ঋণ দেয়। এটাকে বলে ক্রেডিট ইউনিয়ন। এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমেই লোন নেওয়া যায়, অথবা এরও ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা ইনস্টিটিউশন। এরপরে আছে আপনার পেনশন ফান্ডস। যেমন ধরেন একটা কোম্পানিতে 1000 কর্মচারী আছে, তাদের প্রত্যেকেরই পেনশনের খাতে প্রতি মাসে 1000, 2000, 5000 করে জমা হতে হতে 10 বছরে সেখানে প্রায় 100 কোটি 200 কোটি হয়ে গেছে, শুধু পেনশনের অ্যাকাউন্টটাই। তার মানে এমপ্লয়ি আছে, মাসে একজন রিটায়ারমেন্ট করতেছে, কিন্তু প্রতি মাসেই 1 কোটি টাকা করে সবার কাছ থেকে পেনশন ফান্ডে জমা হচ্ছে। এই টাকাটা জমা হইতে হইতে বিশাল অ্যামাউন্ট হয়ে গেছে। তখন কোম্পানি কি করবে? কোম্পানি তখন এই টাকাটা আবার ইনভেস্ট করবে, বিভিন্ন কোম্পানিকে ঋণ হিসেবে দিবে, অথবা এই টাকাটা তারা ব্যাংকে জমা রাখবে, ওখান থেকে তারা আবার ইন্টারেস্ট পাবে। এটা হলো পেনশন ফান্ড। এই পেনশন ফান্ডও ক্যাপিটালে কাজ করে। যেমন আমি অর্গানাইজেশনে যারা চাকরি করে, যেমন আমরা যারা চাকরি করি, আমাদের পেনশনটা হলো বেনাবুলেন্ট হলো প্রতি মাসে আমার বেসিক স্যালারির 10% আমার কাছ থেকে কেটে রাখবে। ধরে নিলাম আমার বেসিক স্যালারি যা আছে তার 10% কেটে রাখবে। সেটা 10% কেটে রাখলে 3000 যদি হয়, অথবা 2500 যদি হয়, একই টাকা ওনার দিবে। তার মানে আমার কাছ থেকে যদি 2500 টাকা জমা রাখে, আমার কোম্পানির ওনার 2500 টাকা জমাবে আমার নামে। তাহলে কত হলো? 5000। এখন কথা হলো আমার কাছ থেকে 2500 টাকা কাটতেছে, ওনার 2500 টাকা কেন দিচ্ছে? ওনার এই 2500 টাকার মধ্যে ওনার 2500 টাকা কিভাবে দেয়? কারণ আমাদের কাছ থেকে যে টাকাটা জমা হচ্ছে সে টাকাটা
বড় অ্যামাউন্ট যখন হয়ে যায় তখন সেই টাকাটা তারা কোথায় জমা করে দেয়? বিভিন্ন ব্যাংকে তারা ফিক্সড ডিপোজিট করে রাখে, ওইখান থেকে প্রতি মাসে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট পায়। ওই টাকাটাই আবার তারা আমাদেরকে ডাবল করে দেয়। সেক্ষেত্রে ওনারের অত বেশি কি হয় না, কন্ট্রিবিউট করতে হয় না। ওনার সাধারণত এই টাকাটাতে ইনভেস্ট করে এই প্রফিটটাই আমাদের পিছনে দিয়ে দেয়। এই টাকাটা তার মানে আমাদের যে পেনশনের নামে যে টাকাটা জমা হচ্ছে সেই টাকাটা কিন্তু বসে নাই। সেই টাকাটাও আবার দেশের ফাইন্যান্সে কন্ট্রিবিউট করছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, আমি যে 18 বছরের জন্য লাইফ ইন্স্যুরেন্স করতেছি, প্রতি মাসেই অথবা প্রতি 6 মাস পর পর 10,000 12,000 করে আমি প্রিমিয়াম দিচ্ছি, সেই টাকাটা কোথায় যাচ্ছে? তারা কি সেটা ফেলে রাখতেছে? তারা সেটা হয়তো মানি মার্কেটে নয়তো ক্যাপিটাল মার্কেটে তারা ইনভেস্ট করছে। মিউচুয়াল ফান্ডস এইগুলা আপনারা একটু দেখে নেবেন। এতগুলা দেখা দরকার নেই, 5-6টা গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখে নিন। হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। হ্যাঁ, আমার মনে হয় মিটিং এর শেষের দিকে আর কি, না? জি স্যার, অফ হয়ে যাবে স্যার, আর 10:30টায় ক্লাস আছে আরেকটা। 10:30 একটা ক্লাস আছে না? তাহলে আজকে আর একটু থাক, আমরা নেক্সট ক্লাসে ধরবো। আমাদের মিটিং এর ডিউরেশনটা